আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হলো যে দেবী পার্বতী যখন মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছিলেন, সেই সময় দেখা গেল যে অনেক বছর ধরে তপস্যার পরেও মহাদেব নিজের তপস্যায় লীন ছিলেন, যার ফলে তিনি দেবী পার্বতীর তপস্যা বা ধ্যানের কোনো উত্তর দিচ্ছিলেন না। এটা দেখে দেবতারা বিব্রত হয়ে পড়ল, কারণ ভগবান শিব যদি জাগৃত না হয় এবং দেবী পার্বতীতে যদি বর না দেন, সেক্ষেত্রে শিবের কোনো পুত্র উৎপাদিত হবে না, এবং শিবের যদি পুত্র উৎপন্ন না হয় তাহলে কারতা অসুরকে কে মারবে। তো এই কথাটা বিবেচনা করে দেবতারা ঠিক করল যে কামদেবকে ভগবান শিবের কাছে পাঠানো হবে, যাতে কামদেব ভগবান শিবের তপস্যা ভঙ্গ করে এবং যার ফলে ভগবান শিব দেবী পার্বতীর ধ্যান সম্পর্কে অবগত হন এবং তাতে স্ত্রীরূপে স্বীকার করে নেন। তো কামদেবকে ভগবান শিবের কাছে পাঠানো হলো। কামদেব সেই সময় নিজের ধনুতে সরসন্ধান করে ভগবান শিবের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন, কিন্তু ভগবান শিব তার তৃতীয় নেত্র দ্বারা সেই তীর সমেত কামদেবকেও নষ্ট করে দিলেন। এবার এই জায়গাটাই বোঝার জিনিস হলো যে আসলে কি হলো বিষয়টা। কাম কোনোদিনও বাইরে থাকে না, কাম আমাদের ভেতরেই থাকে। আপনি একটা সুন্দর মেয়েকে দেখলেন, বা আপনি কোনো একটা ভালো বাড়ি দেখলেন, বা আপনি দেখলেন যে কেউ ভালো জামা কাপড় পরে আছে বা ভালো কোনো চাকরি করছে। তো সেই জিনিসটা দেখার পরে আপনার ভেতরে একটা উত্তেজনার সৃষ্টি হলো, আপনার মনে হলো ওই জিনিসটা যদি আমারও থাকতো। সেইটাই হচ্ছে কাম। বাইরে কিছুই থাকে না, সমস্ত কিছু নিজের ভেতরেই থাকে। ভগবান শিব এখানে কামকে যে তৃতীয় নেত্র দ্বারা ভস্ম করে দিলেন, যার আসল অর্থ হচ্ছে যে ভগবান শিবের তৃতীয় নেত্র হচ্ছে সুষুম্না নাড়ী। ইরা আর পিঙ্গলা আমাদের আবেগ এবং আমাদের বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই দুটো নারীরও পেছনে আরেকটা নারী থাকে সুষুম্না, যেটা দিয়ে সমানভাবে দুটো জিনিসটাই দেখা হয়, এবং আপনার মধ্যে যেটা চলছে সেই জিনিসগুলোতে ভালো মতো অবজারভেশন করা হয়। যখন ভগবান শিব তৃতীয় নেত্র দ্বারা বা নিজের মূল সত্তা দ্বারা নিজের ভেতরের মধ্যে থাকা কামকে অনুভব করলেন, তখন তিনি সেই কামের দিকে স্পষ্টভাবে তাকালেন, তিনি তাকে এড়িয়ে গেলেন না, যার ফলে কাম নিজের সত্যি হারিয়ে ফেলল। ধরুন আপনি সারাদিন ধরে মোবাইল চালিয়ে যাচ্ছেন। এবার আপনি মোবাইলটা কেন চালাচ্ছেন? প্রথমত আপনি কাজ করে মজা পাচ্ছেন না। ধরুন আপনি পড়তে বসেছেন, পড়তে বসার পরে নিশ্চয়ই আপনি কিছু সমাধান করছেন। ধরুন আপনি অঙ্ক সমাধান করছেন, কিছু অঙ্ক এমন আসবে যেগুলো সত্যি কথা বলতে সহজে করা যায় না, সেইগুলোর জন্য সময় দিতে লাগে। কিন্তু আপনার ভেতরে থাকা অহংকার বা ইচ্ছা যেটাই থাকুক, সেটা যখন দেখল আপনি অঙ্কটা পারছেন না, সেটা আপনাদের ভেতর থেকে খাওয়া আরম্ভ করলো। আপনি সেই সময় কী ভাবতে আরম্ভ করলেন? আমি খারাপ। আপনি খারাপ ভেবে বললেন যে আমার দ্বারা হবে না, আমি মোবাইল চালাতে চললাম, স্ক্রোলিং করতে লাগলেন। আসল সমস্যাটা তো তাহলে যেটা দাঁড়ালো, আপনি অঙ্কটা করতে পারেননি, সেটাই হচ্ছে সমস্যা। এবার আপনি সেই সমস্যাটার দিকে ভালো মতো না তাকিয়ে, সেই সমস্যাটাতে সময় না দিয়ে আপনি কী করলেন, আরেকটা জিনিসে চলে গেলেন। তো যার ফলে আপনি নিজের দায়িত্বটা এড়িয়ে গেলেন। মানুষ যখন নিজের দায়িত্বটা নেয়, মানে সমস্যাটা আসলে কি সেই জিনিসটার দিকে তাকায়,
তখন মানুষ জিনিসগুলোতে সহজে বুঝতে পারে এবং যে জিনিসটা আপনাকে ভেতর থেকে বিরক্ত করছে সেই জিনিসটা তখন নিজের শক্তি হারিয়ে ফেলে। আর যখনই সে নিজের শক্তি হারিয়ে ফেলবে আপনি নিজের কাজটা ঠিকমতো করতে পারবেন। কিন্তু ভগবান শিব পরবর্তীতে আবার কামদেবকে জীবিত করে তোলেন, কিন্তু ভগবান কামদেবের সেই সময় আর কোনো শরীর ছিল না। অর্থাৎ ডিজায়ার থাকা খারাপ জিনিস না। যারা উচ্চ চৈতন্যের মানুষ তারা নিজেদের ডিজায়ারটাকে নষ্ট করে ফেলে না। ডিজায়ারটা আপনাকে ভালোভাবে অঙ্কটা শিখতেও সাহায্য করতে পারে, ডিজায়ারটা আপনাকে ব্রহ্মজ্ঞানও দিতে পারে। আবার এই ডিজায়ারটাই আপনাকে নামিয়ে এনে কামবাসনা, উল্টোপাল্টা কাজ এইসবেও নিয়ে যেতে পারে। আপনি কীভাবে কাজে লাগাবেন সেটা আপনার চৈতন্যের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। যেমন আমি জ্যোতিষ দিয়ে একটু ভালো মতো বলে দিই। 8 নম্বর ঘর প্র্যাকটিক্যালি খারাপ ঘর কেন বলে? কারণ 8 নম্বর ঘর হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটির ঘর। আপনার আউটার জেনিটাল অর্গানস, আউটার সেক্সুয়াল অর্গানসগুলো এই অংশটাই থাকে। মোট কথা এই অংশটা হচ্ছে আমাদের শরীর থেকে বজ্র পদার্থগুলো নিষ্কাশনের ঘর, আবার আমাদের কাম বাসনা তৃপ্ত করারও ঘর। এবার এই ঘরটাই যদি ঠিকমতো কাজ না করে, আবর্জনাগুলো যদি আপনার মধ্যে জমিয়ে রাখে, আপনি কি ঠিকমতো থাকতে পারবেন? মানে সুস্থ অবস্থায় থাকতে পারবেন না। আপনি যদি দীর্ঘমেয়াদ সময় ধরে আপনার ভেতরের কাম শক্তিটাকে দাবিয়ে রেখে দেন, ধর্ম তো সেটাই বলছে যে কাম শক্তিটাতে দাবিয়ে রাখাটাই ভালো, কিন্তু কোনো জিনিসটা কোনো দিনও দাবানো যায় না। আপনি যদি একটা নদীতে বাঁধ দিয়ে দেন এবং বাঁধটা যদি ভালো না হয়, বর্ষাকালে সেই নদীটাই সেই বাঁধটাতে ভেঙে পুরো নিয়ে চলে যায়। এই জন্য সত্যি কখনো ধ্বংস করা যায় না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হতে পারে। ওই জন্য 8 নম্বর ঘরের জন্য একমাত্র ভালো অ্যাক্টিভিটি হলো হয় আপনি তন্ত্র নিয়ে পড়াশুনো করুন। যেমন আমি যে বলছি, আমি তন্ত্রটাতে বোঝারই চেষ্টা করছি, ছবিগুলো আমাদের আসলে বলতে কী চাইছে। জ্যোতিষ শিখুন, রিসার্চ করুন। যাদের অষ্টম ঘর ভালো হয় তারা খুব ভালো রিসার্চ স্কলার হয়। শেয়ার মার্কেট নিয়ে পড়ুন। আর খারাপ জিনিস হলে পর্নের ইচ্ছেনে নিয়ে যাবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, লিবিডো বানিয়ে ফেলবে, জুয়া খেলা, তারপরে লটারি খেলা, এইসব জিনিসে নিয়ে যাবে। 5 নম্বর ঘরেরও বিষয়, প্রেমকে আমি খারাপ বলছি না, কিন্তু 5 নম্বর ঘর আপনি যদি খুব ভালো মতো কাজে লাগান, আপনি এতটা বুদ্ধিমান হতে পারেন যেটা আপনি হয়তো নিজেই কোনোদিন ভাববেন না। আবার এই জিনিসটাই যখন লোয়ার জিনিসগুলোতে চলে যাবে, তখন সেটা অন্য একটা মানুষের মধ্যে দিয়ে ক্রিয়েটিভিটি তৈরি করার চেষ্টা করবে। এবার আপনি নিজের মধ্যে থেকে ক্রিয়েটিভিটি আনবেন, নাকি আপনি অন্যজনের সাথে প্রেম করে সেই ক্রিয়েটিভিটি আনবেন, সেটা তো সম্পূর্ণ আপনি আর বিষয়। সত্যিতে ওই জন্য বলছে কোনোদিনও সৃষ্টি বা ধ্বংস করা যায় না, খালি একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার করা যাচ্ছে। আপনি এটা ভালো কাজেও লাগাতে পারেন, আপনি এটা খারাপ কাজেও লাগাতে পারেন, সেটা আপনার উপরে সম্পূর্ণ। আমি যদি কিছু খারাপ বলে থাকি, আমি তার জন্য করজোরে ক্ষমা প্রার্থনা করছি। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিছু মতামত জানাতে পারেন। খারাপ লেগে থাকলেও আপনারা মতামত জানাতে পারেন, এর ফলে আমি কিছু শিখতে পারবো। আপনাদের সবাইকে নমস্কার।